আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ফুরুশিমা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারোয়ার হাবিব, এনআরবি সিআইপি। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। সারোয়ার ভাই, আপনি একজন এনআরবি সিআইপি এবং জাপানে দীর্ঘ ৩০ বছর যাবত আছেন, সিটি প্ল্যানার হিসেবেও কাজ করেছেন। আপনি জাপানের তৈরি পোশাক শিল্প খাতকে অনেক কাছে থেকে দেখেছেন। আমাদের সামনে একটু তুলে ধরেন যে ওই জাপানের তৈরি পোশাক শিল্পের ভোক্তা কেমন, চাহিদা কেমন এবং সামগ্রিক পরিস্থিতি কেমন রয়েছে। ধন্যবাদ। আমরা আমাদের এই দীর্ঘ প্রবাস জীবনে একটা জিনিস খুব বারবার দেখতাম যে আজকে জাপানের যেখানেই গিয়েছি আমরা, আমাদের সেই অনেক আগে থেকেই আমরা বাংলাদেশি পণ্য জাপানে যাচ্ছে এবং এই যাওয়াটা আমরা আজকে আমাদের স্বাধীনতার পরে 1971 টু আনটিল টুডে এই দীর্ঘ 50-55 বছরে আমরা একটা জিনিস করতে পারিনি, সেটা হচ্ছে আমরা কখনো আমাদের ভলিউমটা ইনক্রিজ করতে পারিনি। আচ্ছা, আমাদের টোটাল জাপান মার্কেটটা যদি আমরা দেখি, জাপানের যে কান্ট্রি হিসাবে সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার, ফার্স্ট সারা বিশ্বে আরএমজি ইম্পোর্ট হচ্ছে ইউএসএ, দেন ইউরোপিয়ান ইউনিয়ন, দেন জাপান। তো জাপানের যদি আমরা ভলিউমটা দেখি ইম্পোর্টের, যে তারা কত টাকার আরএমজি ইম্পোর্ট করে, $25 to $30 বিলিয়ন ওরা ইম্পোর্ট করে পার ইয়ার। তো সেখানে আমাদের অবদান হচ্ছে আজকের দিনে যদি লাস্ট ইয়ারটা আমরা দেখি $1.5 to $1.6 বিলিয়ন, যেটা টোটাল ওদের ইম্পোর্টের মানে 15 ভাগের 1 ভাগও না, কিংবা সামথিং লাইক দ্যাট। তো এই জায়গাটাকে আমার কাছে মনে হয়েছে এই যে স্বাধীনতার পরে আজকে প্রায় 40-50 বছর, এবং আমার মনে আছে আমরা যখন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি তখনও বাংলাদেশে আরএনডি সেক্টর থেকে শুরু করে, আমি যদি মনে করি আমাদের স্টুডেন্ট টাইম শুরু হয়েছে 1994-1995, তো তখনের থেকে আমরা দেখতাম যে র্যান্ডম আমাদের যারা গার্মেন্টস সেক্টরকে প্রতিনিধিত্ব করেন সবাই গিয়েছে জাপানে, এসছে। তো আসার পরে কোথায় যেন জিনিসটা হারায় যায়। আচ্ছা, কোথায় জিনিসটা হারায় যায় বলে আপনার মনে হয়? এক্ষেত্রে আমি একটু স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি যে জাপানের যে তৈরি পোশাক শিল্পের যে চাহিদা, আপনি যেটা বললেন $30 বিলিয়ন মতো তারা আমদানি করে প্রত্যেক বছর, আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র $1.6 বিলিয়ন রপ্তানি করতে পারছি। এই যে মিসকমিউনিকেশন কি কি কারণে হতে পারে বলে আপনি ধারণা করছেন? প্রথমত আমরা মনে করি কি, যে যেমন ধরেন আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে। আচ্ছা, এক নাম্বার, জাপান হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে হয়েছে কি, জাপান খুব কোয়ালিটির ব্যাপারে খুবই কনসার্ন। ওকে, তো ওরা যেমন সারা বিশ্বে ধরেন আপনি ইন্সপেকশনটা হয়, কোয়ালিটি চেকটা হয়, র্যান্ডম হয়, জাপান পিস টু পিস করে, 1 by 1 করে। ইভেন জাপানিজরা অনেক ক্ষেত্রে আপনার ইয়ার্ন কাউন্ট করে, জাপানিজরা অনেক ক্ষেত্রে সুইং কাউন্ট করে। তো ওই জায়গাটাতে কি হয়, এটা আসলে আমরা যেমন অনেকে মনে করে যে জাপান পাটটা খুব কঠিন, তা আমি যদি একদম সোজা করে বলি যে যেমন ধরেন আমরাও মাছে ভাতে বাঙালি, ওরাও কিন্তু মাছ ভাতই খায়। হ্যাঁ, আমরা হাত দিয়ে খাই, ওরা চপস্টিক দিয়ে খায়। তা আজকে যদি প্রথম দিনে আমাকে চপস্টিক দেওয়া হয় আমি তো খেতে পারবো না, বাট যেদিন আমরা চপস্টিক দিয়ে খাওয়া শুরু করব আসলে কিন্তু জিনিসটা একই। তো জাপানিজ কোয়ালিটি কনসার্নটাকে যদি আমরা মনে করি যে আমরা যদি একটু দেখি আমি আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করব, বিকজ ওরা যেহেতু একটা আমাদের বায়ার কান্ট্রি, আমি ওর ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারি, আমি ওর কোয়ালিটিটা যদি ধরে ফেলতে পারি, আমার যদি মনে হয় যে কান্ট্রি হিসাবে যদি আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস কিংবা ওয়ান স্টপ জাপানিজ এই দেশে ব্যাপকভাবে আসছে, কিন্তু সেভাবে এই দেশে থাকছে না, ওরা আসছে 1 বছর 2 বছর কাজ করে চলে যাচ্ছে। আচ্ছা, কেন চলে যাচ্ছে বলে আপনার মনে হয়? প্রথমত বাংলাদেশে যখন আমরা এখানে ওরা আসে, যেমন একটা লোক একটা কোম্পানি করতে আসলো, তো তাকে আমরা কি করি 10 জায়গায় পাঠাই দিই। আজকে আপনি স্টকে, জয়েন্ট স্টকে যান, কালকে আপনি ভ্যাট অফিসে যান, পরশু দিন বাণিজ্য মন্ত্রণালয়ে যান, এরপরে বিজিএমইতে যান, এরপরে ঢাকা চেম্বারে যান। একটা লোক ঘুরতে ঘুরতে 6 মাস 1 বছর চলে যায়। 1 নাম্বার, অনেক ক্ষেত্রে এই ঘোরার পরেও তার সাস্টেনেবিলিটি আসে না। ওকে, এই জিনিসটাকে যদি আমরা অন্যান্য দেশের মতো আমাদের আজকে যদি আমরা যারা আজকে জাপানিদেরকে খুব বেশি মাত্রায় সাপোর্ট দিচ্ছে, যারা জাপান, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং আজকে যে দুবাইকে যদি দেখেন, আমরা যখন কোনো কোম্পানি রেজিস্ট্রেশন হয় কোথাও, তো ওরা এই একসাথেই সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যায় এবং কাজগুলো পেয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দুইটা দিক দেখছি। একটা হচ্ছে যে আমাদের যে তৈরি পোশাক শিল্প জাপানে রপ্তানি, আরেকটি বিষয় হচ্ছে জাপানি বিনিয়োগ দেশে আনার জন্য আপনি যেটা চাচ্ছেন ওয়ান স্টপ সার্ভিস। আমি যদি একটা একটা করে ভাগ করি তাহলে তৈরি পোশাক শিল্পে আমরা জানি যে ইউএসএ আমাদের বিগেস্ট মার্কেট, সিঙ্গেল কান্ট্রি হিসেবে। ইউতে আমাদের বড় মার্কেট রয়েছে। আপনি কিছু চ্যালেঞ্জের কথা বললেন, সেই ক্ষেত্রে আমাদের মার্কেট শেয়ার বাড়ানোর জন্য দ্রুত গতিতে কি করা উচিত আমাদের আরএমজি এক্সপোর্ট জাপানে বাড়ানোর জন্য?
প্রথমত হয়েছে কি আমরা যে ডেভেলপ করছি না তা কিন্তু না, আমরাও ডেভেলপ করছি, বাট হয় কি যে আমাদের মানে আমাদের আশেপাশের দেশ যারা জাপানকে এই যে জাপানের যে আনটাচ মার্কেটটা যেটা আমরা বলছি যে $25 to $30 বিলিয়ন মার্কেট, এটা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, চায়না, ইন্ডিয়া, শ্রীলঙ্কা তারাও নিতে চাচ্ছে, ইভেন পাকিস্তানও শেয়ার করতে চাচ্ছে, সবার মধ্যেই আছে। এখন কে কত বেটার সার্ভিস দিবে তার উপরেই তো ডিপেন্ড করে। কিন্তু আমরা তো অলরেডি ইউএসএ তে ভালো দাপট দেখাচ্ছি, তারপর হচ্ছে আপনি ইইউতেও ভালো দাপট দেখাচ্ছি, সেক্ষেত্রে জাপানে পারবো না কেন? অবশ্যই, বাট ওইখানে এক একটা জাতির এক একটা মেন্টালিটি আছে। যেমন ধরেন ওনারা ওদের প্যাটার্নে কাজ করছেন, আমরা যেন ওদের সাথে ল্যাঙ্গুয়েজগত কোনো বাধা নাই। প্রথমত আমি আমাকে ব্যাখ্যা করতে পারছি, দ্বিতীয়ত ওরা যেমন ধরেন আজকে চায়না এবং আজকে চায়নার সাথে ওদের জাপানিজ আজকে $30 বিলিয়ন, আমি মনে করি আপনার 60 to 70% চায়না থেকে গিয়েছে এতদিন। আজকে যখন ওরা কমপ্লায়েন্স ইস্যুতে কাজ করছে, চায়নার ফ্যাক্টরিগুলো অনেক ক্ষেত্রে কমপ্লায়েন্স মেনটেন করছে না এবং তাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তাদের সমস্যা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় পজিটিভিটি হচ্ছে আমাদের এখানে গ্রিন ফ্যাক্টরি আছে, অর্গানিক ফ্যাক্টরি আছে, সারা বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি নাও ইন বাংলাদেশ, লিড সার্টিফাইড যেটাকে ভালো। তো এই মার্কেটিংগুলোকে আমরা করতে চাই, প্লাস সাথে সাথে যেমন হলো কি যে আমরা যেমন ধরেন ওদেরকে ইজি টু এক্সপ্লেইন, মানে এই যে জাপানে যে আমাদের ভিজিটগুলো, বায়োলেটারাল ভিজিটগুলো যদি আমরা বছরে একবার না করে আমরা বছরে ওদের ফেয়ারগুলোতে পার্টিসিপেট করি, আমরা ওদেরকে বুঝাতে পারি যে ভাই উই আর রেডি টু রিসিভ ইউ, হ্যাঁ, এবং আমি যদি ওদেরকে এটা বলতে পারি যে ভাই দেশে আসো, যদি কোনো সমস্যা হয় আই উইল বি উইথ ইউ, তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আরও বেশি একটু ভিজিটের সংখ্যা, আরও বেশি বায়োলেটারাল এক্সচেঞ্জগুলো, আমাদের চেম্বারগুলো যদি বিজিএমএ থেকে শুরু করে, ঢাকা চেম্বার থেকে শুরু করে, টোকিওতে যারা আপনার আমাদের কী বলে অপোনেন্ট পার্টগুলো আছে, ওই অ্যাসোসিয়েশনগুলোকে কনভিন্স করা, আমাদের এখানে জাপান চেম্বার আছে ঢাকায়, আমাদের এখানে জেট্রো আছে, জাইকা আছে, এদেরকে কনভিন্স করা, মানে হয় কি যে বিভিন্ন মহল থেকে আমাদের যে ইম্প্যাক্টটা আছে যে বাংলাদেশ ভালো প্রোডাক্ট তৈরি করতে পারে। আজকের দিনের জাপানের কথা যদি আমরা বলি, জাপানের আপনি মোস্ট অফ দ্য শপিং মলে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট পাবেন, বাট কোয়ান্টিটিটা কম। আমরা যেটা করছি কি, যেমন আমরা লোয়ার এন্ডের প্রোডাক্টগুলো করছি, কম দামি প্রোডাক্টগুলো করছি, এটা হায়ার এন্ডে যেতে পারছি না। হায়ার এন্ডে ভ্যালু এডেড প্রোডাক্টে যতক্ষণ পর্যন্ত আমরা না যেতে পারবো, আমরা একটা টি শার্ট করছি $3 $4, হ্যাঁ, যেখানে আজকে ভিয়েতনাম কিংবা কম্বোডিয়া ওরা করছে একটা ধরেন স্পোর্টস জার্সি ফাংশনাল ফেব্রিক দিয়ে কাজ করছে, এক একটা জিনিসের উপর $30 $35 পর্যন্ত এফওবি নিয়ে চলে যাচ্ছে। তো একই কাজের উপরে ওরা ভলিউম কম করছে, কিন্তু ওদের ট্রেড আমরা কি শোকেস করতে পারছি ঠিকভাবে? আপনি একটু আগে যেটা বললেন, বিভিন্ন চেম্বার অফ কমার্স যারা রয়েছে, জাপানের ট্রেড রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে, সবার সাথে তাদেরকে দেখাতে হবে বাংলাদেশের সক্ষমতা কি। এক্ষেত্রে এক্সিবিশনের পরিমাণ বাড়ানো দরকার কিনা? আমাদের দেশে কিন্তু গার্মেন্টসের অনেক ধরনের এক্সিবিশন হয়, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি জাপানকে ফোকাস করে, ওই মার্কেটকে ফোকাস করে সেটা বাড়ানো উচিত কিনা? অবশ্যই এক্সিবিশন এখনো হচ্ছে, এক্সিবিশন হচ্ছে না তা না, বাট এক্সিবিশন যেমন ধরেন বছর একবার দুইবার হচ্ছে, তো আমার মনে হয় যে হয়তো বা না হওয়ার চেয়েও বেটার। বাট প্রবলেমটা হচ্ছে কোথায়, এক্সিবিশনের পরবর্তীতে আউটকামগুলো নিয়ে আমরা কখনো কাজ করি না। কি কি সমস্যা আমি ফেস করলাম এবং কি কি সমস্যা আমাদের, কি করলে আমরা ভবিষ্যতে আরো বেটার করতে পারবো। এবং হয় না যে সাকসেসফুল আমাদের যেটা হয় যে এক্সিবিশনে আমরা গেলাম, যে B2B মিটিংগুলো আমরা খুব কম করি, B2B মিটিংগুলো। তো B2B মিটিংটা করলে কি হয় যে আমি যেমন RMG সেক্টরের কোথাও যাচ্ছি, তো তখন কি হয় অপর দেশ থেকে যে RMG সেক্টরের লোক আসে, তখন জিনিসটা আরো ফিল বেটার হয়। এবং সবচেয়ে বড় কথা কি, আমাকে প্রিপারেশনটা, আমি একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে যখন যাই, আমাকে প্রিপারেশনটা নিতে হবে আমার প্রতিদ্বন্দ্বীদের সাথে মিলায় প্রিপারেশন নিতে হবে। আমি যদি ধরো কোথাও যাই, আমাকে মনে করতে হবে ও যদি 10টা বায়ারকে কনভিন্স করতে পারে, আমি যেন 5টা হলেও পারি। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনি এর কোনো ব্যত্যয় দেখেছেন? B2B বিজনেসে যেটা বললেন, বিজনেস টু বিজনেস, এখানে সাপোজ RMG সেক্টরের সাথে মিটিং, RMG সেক্টরের লোকজনই তো থাকবে, সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করবে তাদের তো সে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে হবে, সেটার কি কোনো ব্যত্যয় ঘটে? অবশ্যই ব্যত্যয় ঘটে। আমরা যখন জাপানে যে আমরা প্রিপারেশন নিয়ে যাই না, যে ওদের ট্রেন্ডটা কি, ওদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করছে, ওরা কোন লেভেলের ফ্যাব্রিক পছন্দ করছে, ওদের ফিনিশিংটা কোন লেভেলে চাচ্ছে, তো আমরা যেটা করছি আমাদের এক্সিস্টিং প্রোডাক্টটা নিয়ে চলে যাচ্ছে। এক্সিস্টিং প্রোডাক্টটা নিলে আপনি জাপানের মতো মার্কেটকে কখনোই টাচ করতে পারবেন। জি, আমরা অবশ্যই আলোচনা করবো যে আর কি কি প্রোডাক্ট নিয়ে যাওয়া উচিত। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ফুরুশিমা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারোয়ার হাবিব, NRB CIP এর সঙ্গে। আবারও ফিরছি আলোচনায়।
আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি ওয়ান স্টপ সার্ভিস নিয়ে কথা বলছিলেন। বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীরা আসছে না ওয়ান স্টপ সার্ভিসের জন্য। আমি আপনার কাছে জানতে চাই, জাপানি বিনিয়োগকারী যখন অন্যান্য দেশে বিনিয়োগ করে বাংলাদেশ থেকে নিশ্চয়ই ভালো সার্ভিস পায়, কতটুকু ভালো সার্ভিস পায়, কি কি সার্ভিস পায় একটু যদি বলতেন। জি, আমি শুরুতেই বলছি যে বাংলাদেশে জাপানিজ বিনিয়োগকারীরা আসছে, বাট যে পরিমাণ আসছে সে পরিমাণ বাংলাদেশে থাকছেন না, কিংবা বিজনেসটা কন্টিনিউ করছেন না। তার কারণগুলো যখন আমরা বিভিন্ন চেম্বারে যাই, আমাদের যখন জাপানে বিভিন্ন বডির সাথে আলোচনা হয়, তো এর মধ্যে বেশি যে ইস্যুগুলো হয়, যেটা হয় কি, ওরা যেমন সবসময় বলে যে যখন বাংলাদেশে আসছে একটা লোক, যখন তার কোম্পানি রেজিস্ট্রেশন করে, তার যাবতীয় যেসব প্রক্রিয়াগুলো, আইআরসি পারমিশন, তার ব্যাট রেজিস্ট্রেশন, তার অ্যাসোসিয়েশন বিজিএমই অ্যান্ড আদার্স, ঢাকা চেম্বারের মেম্বারশিপ, এই জিনিসগুলোকে একটা ওয়ান স্টপ জায়গা থেকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি অন্য দেশের প্রসঙ্গটা নিই, সাপোজ জাপানিরা দুবাইয়ে ব্যবসা করবে, সেই ক্ষেত্রে আপনার তো এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে কাজ হয় এই ওয়ান স্টপ সার্ভিস? এটা একদম ধরেন খুব ইজি। আপনি যখন যাচ্ছেন, ধরেন এটা দুবাই অথরিটির সাথে যখন আপনি রেজিস্ট্রেশনে যাচ্ছেন, আপনাকে ওয়ান স্টপে একটা দিয়ে দেওয়া হচ্ছে। ইন দ্য সেম টাইম, যখন আমি যে প্রসঙ্গগুলো বললাম, যে পারমিশনগুলো একটা ব্যবসায়িক, একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির দরকার হয়, আপনার বিন নাম্বার, ভ্যাট রেজিস্ট্রেশন, তারপরে আপনার ট্যাক্সেশন, মেম্বারশিপ, অ্যাসোসিয়েশন মেম্বারশিপ, এই জিনিসগুলো আমাকে ওয়ান স্টপ সার্ভিসে এবং এটা 1 ডে থেকে 2 ডের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো তখন কি হয়, প্লাস সাথে সাথে ভিসার ব্যবস্থাটা করে দেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে আপনি জাস্ট 1 থেকে 2 দিনের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি পেয়ে গেলেন, প্লাস আপনি আপনার ভিসার লিগাল ইস্যুসটা সলভ হয়ে গেল। তো এটা কি হলো, ইন টোটাল এক সপ্তাহের মধ্যে টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট হয়। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এমনও আমাদের কেস স্টাডি আছে যে দেখা গেল যে তারা তো কোম্পানি রেজিস্ট্রেশন করলোই, এটা যতদিন লাগার তো লাগলোই, প্লাস ভিসার ক্ষেত্রে এমন হয়ে যায় যে, যেমন ধরেন সিকিউরিটি ক্লিয়ারেন্সের নামে মাসের পর মাস ফেলে রাখা হয়, এবং সিকিউরিটি ক্লিয়ারেন্সটা যখন প্রপারলি না হয়, তখন ওই লোক এদেশে থাকবে কি থাকবে না, কারণ জাপানিজরা খুব রুল ওরিয়েন্টেড, এবং মানে তারা প্রতিটা দেশকে তারা সম্মান করে তাদের বাই দ্য সিস্টেমের মধ্যে। তো ওই জায়গাটাতে অনেক সময় আমরা নিরাশার মধ্যে পড়ি, এবং এই জায়গাটা আমার মনে হয় যদি আমরা একটু কাজ করতে পারি, ইট ক্যান বি ফার বেটার। একটু কাজ করার কথা বলছেন, এই ওয়ান স্টপ সার্ভিসের জন্য সরকারের পক্ষ থেকে কি সহযোগিতা দরকার? সরকারের পক্ষ থেকে আমার মনে হয় পলিসিগত কিছু কারেকশন দরকার। যদি আমরা আজকে মনে করি, যেমন আজকে আমাদের বিডা, বেবজা, ওনারা সবাই কাজ করছেন, তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলোতে যেসব বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন, তাদেরকে আমরা বিভিন্ন দরজায় না পাঠিয়ে দিয়ে একটা জায়গাতে যদি তাদেরকে অ্যাকোমোডেট করে ফেলতে পারি, যেই কাজটা আমরা 10টা জায়গা থেকে 10 বারে দিচ্ছি, সেটা কেন আমরা এক জায়গা থেকে দিতে পারি না? যদি আমার ওয়ান স্টপ সার্ভিস, আমরা যে কথাটা বলছি, আমরা সারা বিশ্বকে যদি আজকে যদি জাপান মার্কেটকে আমাকে ধরতে হয়, আমাকে মাথায় রাখতে হবে আমার প্রতিদ্বন্দ্বীরা কি করছে, তার কাছাকাছি আমাকে যেতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলছিলেন, ওই যে জাপানে যখন আমাদের তৈরি পোশাক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের মার্কেট শেয়ার, তাদের $30 বিলিয়ন, এই ক্ষেত্রে বাংলাদেশের অংশ আরও বাড়ানোর জন্য, রপ্তানির অংশ কি করা যেতে পারে? এক্ষেত্রে আপনি বলছিলেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস প্রপারলি ডান হয় না। আমাদের যারা যায়, জাপান সফরে যায় অথবা ওদের ট্রেড রিপ্রেজেন্টেটিভদের সাথে দেখা করতে যায়, রিসার্চ অ্যানালাইসিস হয় না, অথবা ওইখানের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয় না। সেক্ষেত্রে আপনার পরামর্শ থাকবে কি? প্রথমত হয় কি, যেমন ধরেন আমরা যখন কোনো কাজ করি, কোনো দেশে যাই, প্রতিটা দেশের যার যার ইউনিফর্মিটি প্যাটার্ন আলাদা। যেমন মিডল ইস্টের প্যাটার্ন আলাদা, ওরা এক টাইপের ইউনিফর্ম পরছে, আবায়া পরছে, এটা বোরখা পরছে। এটা জাপানিজরা যেমন ধরেন ইউরোপিয়ান ট্রেন্ড ফলো করছে, আমেরিকান ট্রেন্ড ফলো করছে, বাট ইউরোপিয়ান আমেরিকার সাথে আমাদের যেটা সবচেয়ে বড় ডিফারেন্স, ফ্যাব্রিকেশন, ফ্যাব্রিকের ফাংশনাল ফ্যাব্রিক তারা ইউজ করছে। তারা দেখা যাচ্ছে একই ফ্যাব্রিক আপনি আর আমি পড়ছি, তারা যে ফ্যাব্রিকটা ইউজ করছে তার বডি টেম্পারেচার, তার টেম্পারেচার বডি 5 থেকে 10 ডিগ্রি কমায় ফেলা হচ্ছে। এগুলোকে আমরা ফাংশনাল ফ্যাব্রিক বলছি, স্ট্রেচেবল ফ্যাব্রিক বলছি, ব্রিদেবল ফ্যাব্রিক বলছি। এটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে। ফ্যাব্রিকের মধ্যে এত ভাগ, ফ্যাব্রিকের মধ্যে তারা অনেক কিছু, মানে ওদের ডিভাইডেশন আছে, 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের যে ফ্যাশন ট্রেন্ডটাকে আমাদের ফলো করতে হয়। তো ওই জিনিসটাকে নিয়ে আমরা যখনই আমরা জাপানে অনেক ফেয়ার হয়েছে, ফেয়ার হয়নি বললে বছরে অন্তত 2টা ফেয়ার তো হয়। তো ওই জায়গাটা থেকে আমরা কখনোই, আমার মনে করি যে সরকার, ইপিবি এই ফেয়ারটা অর্গানাইজ করে, আমাদের বিজিএম এর ওনারা যাচ্ছেন। বাট আমার কাছে মনে হয় যে জাপান যাওয়ার আগে জাপান মার্কেটের যে স্টাডি, জাপান মার্কেট নিয়ে যারা কাজ করছেন, আমি শুধু একা না, আরও অনেকেই কাজ করছেন আমার মতে। হ্যাঁ, তো সবার সাথে যদি মত বিনিময় আয়োজন করা হয়, যেহেতু আমাদের জাপানিজ এক্সপার্টরা বাংলাদেশে থাকেন, আমরা তাদের এক্সপার্টিজ নিতে পারি, তাদেরকে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এবং জাপান মার্কেট সম্পর্কে আমি যত প্রিপারেশন নিয়ে যাব, আমি যতগুলো ফেয়ারে গিয়েছি, আমি তখনই
বারবার আমরা দেখতাম যে বেসিক আইটেম নিয়ে আমরা চলে গিয়েছি। হ্যাঁ, ওই জায়গাটাতে আমার মনে হয় যে আরেকটু অ্যানালাইসিস করে স্টাডি করে গেলে ফার বেটার রেজাল্ট বেরোয় আসবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি প্রথমে বলছিলেন কোয়ালিটি কন্ট্রোল, জাপানিরা সবসময় এক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমাদের কোয়ালিটি কন্ট্রোল অবশ্যই আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আরও কি উন্নতির প্রয়োজন রয়েছে কিনা এবং কিভাবে করা যায়? ওকে, সো কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো করছি, বাট জাপানিদের সারা দুনিয়া থেকে ওদের কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়াটা ডিফারেন্ট। ওরা কখনো র্যান্ডম করে না, ইকুয়াল করে না। ওরা যদি আপনি 1 লক্ষ পিস করেন, 1 লক্ষ পিসকে 1 by 1 করবে। ওকে, ওরা প্রতিটা জিনিসকে একদম 1 by 1 চেক করবে, একদম টেইলর মেড প্রোডাক্ট হিসেবে। তো ওই জায়গাটা থেকে আমাদের একটা বিগ আন্ডারস্ট্যান্ডিংয়ের ডিফারেন্স আছে। তখন আমি মনে করি যে আমাদের ফ্যাক্টরিগুলোকে এই জিনিসটা মাথায় নিতে হয় যে জাপান মার্কেটকে টাচ করতে গেলে আমাকে আমার এই 1 by 1 ইন্সপেকশনে যেতে হবে। যদি আমরা 1 বছর 2 বছর এটা করতে পারি, আমাদের ফ্যাক্টরিগুলোর যে লাভটা হয়, তারা জাপানিজ স্ট্যান্ডার্ডটাকে যদি নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে পারে, তাহলে তো পুরো বিশ্বে দরজা খুলে যাবে। হ্যাঁ, তখন তাদের পুরো বিশ্বে কোয়ালিটিটা ডেভেলপ করবে। কারণ জাপানিজ কোয়ালিটি আপনি বিশ্বাস করবেন না, পৃথিবীতে যত স্ট্যান্ডার্ড, যেমন আজকে আমরা যদি বলি ফুড অ্যান্ড ড্রাগের ক্ষেত্রে FDA আছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হ্যাচাপ আছে, জাপানিজরা ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড সেট আপ করে রাখছে। এবং যেটা FDA এবং হ্যাচাপের চেয়ে আরও আপগ্রেডেড স্ট্যান্ডার্ড। তো ওই জায়গাটাতে আমি মনে করি জাপানিজ কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাকে যদি আমরা মেইন ধরতে পারি, জাপান মার্কেটে ইজিলি ঢোকা সম্ভব। আচ্ছা, এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা আলোচনা করলাম তৈরি পোশাক শিল্প এবং জাপানিরা বাংলাদেশে বিনিয়োগ করবে কিনা ব্যবসায়ীরা। এখন আসি আমাদের দক্ষ জনশক্তি, তাদেরকে জাপানে কর্মসংস্থানের সুযোগ আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পাচ্ছে কিনা? অবশ্যই আগের চেয়ে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এটা অনেক বড় সুযোগ আছে। যেমন আমি লাস্ট একটা জাপানিজ আমাদের নিক্কে আসিয়ান একটা সেমিনার ছিলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওখানে অ্যাটেন্ড করেছেন, আমি ওখানে দর্শক হিসেবে ছিলাম। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জাপানিজ প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যে আগামী 2050-60-এর মধ্যে ওদের জনসংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। জাপান পৃথিবীর সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর দেশ এবং আমাদের সবচেয়ে বড় পটেনশিয়ালিটি হচ্ছে আমাদের অ্যাভারেজ পপুলেশন আমাদের বেশ গুড নাম্বার, সারা পৃথিবীর চেয়ে বেটার অবস্থায় আছে। তো আমি মনে করি আমরা যদি জাপানের জন্য, আজকে জাপান আপনি অনেক রেস্টুরেন্টে গেলে দেখবেন মানুষ সার্ভ করছে না, রোবট সার্ভ করছে। ওকে, এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তির আমরা জানি যে ইনফরমেশন টেকনোলজিতে জাপান অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের এই জনশক্তিকে কোন কোন কাজের আসলে মানে চাহিদা বেশি রয়েছে সেটা যদি একটু বলেন। আচ্ছা, এবার যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গেলেন, জাপান আমাদেরকে 3 থেকে 4টা সেক্টরে আমাদেরকে স্পেশাল লোকজন পাঠানোর জন্য বলেছেন। প্রথম ছিল এগ্রিকালচার, দ্বিতীয় হচ্ছে কনস্ট্রাকশন, এর মধ্যে থার্ড হচ্ছে আপনার ধরেন ফ্যাক্টরি অ্যান্ড IT। ফ্যাক্টরি ওয়ার্কার ওদের লাগে, কারণ ওদের অনেক ইন্ডাস্ট্রি আছে জাপানে। এবং আপনি সেবা খাত, যেটা নার্সিং অ্যান্ড, জাপানে প্রচুর বয়স্কদের সংখ্যা বাড়ছে। তো এর মধ্যে 3টা খাতকে অতি গুরুত্বপূর্ণ ধরা হবে, সেটা হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড কনস্ট্রাকশন। আচ্ছা, এই ক্ষেত্রে প্রসেসটা সহজ করার জন্য সরকারের কি করা উচিত সংক্ষেপে হচ্ছে প্রথমত জাপানিজ ল্যাঙ্গুয়েজ নাম্বার 1, নাম্বার 2 জাপানিজরা কালচারালি খুব কনজারভেটিভ। ওকে, তো আমরা যেমন খুব মন খোলা মানুষ, জাপানিজরা কনজারভেটিভ একটা কান্ট্রি। জাপানিজ কালচার আর হেরিটেজ সম্পর্কে আমার লোকজন যারা যাবে তাদেরকে যদি একটু ট্রেন করতে পারি, আমি মনে করি যে আজকে একটা সময় যদি আপনি জাপানের কথা বলি, নেপালিদের সংখ্যা খুবই সামান্য ছিল। আজকে গত 5-7 বছরের মধ্যে তারা কয়েক লক্ষ নেপালি জাপানে প্রবেশ করেছে। তো এইটার আমি মনে করি ওরা আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে যে কি করলে এটা বাড়বে। আমরাও বলছি ল্যাঙ্গুয়েজ প্লাস ওদের কালচার হেরিটেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ফুরুশিমা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারোয়ার হাবিব, CIP। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।